Swayamprabha. Digital India. Educated India. নমস্কার, আমি ডক্টর শ্রীময়ী গুহ ঠাকুরতা, স্কটিশ চার্চ কলেজের ইতিহাসের অধ্যাপিকা। স্বয়ংপ্রভার এই ইতিহাসের কোর্সে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। এই কোর্সটির শিরোনাম ভারতের ইতিহাসের আদিপর্বে মৌর্যরা, রাজনীতি, সমাজ এবং অর্থনীতি। আজকে আমাদের এই কোর্সের শেষ লেকচার। গত 9টি লেকচার ধরে আশা করি আমরা মৌর্য সাম্রাজ্য সম্বন্ধে যা যা জেনেছি এবং বুঝেছি তা তোমাদের এই মৌর্য সাম্রাজ্যের ইতিহাসকে বুঝতে এবং শিখতে ভালো লেগেছে। অন্যান্য দিনের মতো আজকে আমরা কোনো রিভিশনে যাব না, বরং আমরা একদম শেষে যা যা আমরা এতদিন ধরে আলোচনা করেছি তার একটা মূল্যায়ন করার চেষ্টা করব। আজকে আমাদের এই শেষ লেকচারে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মৌর্য সাম্রাজ্যের পতন। দেখা যাক এক্ষেত্রে ঐতিহাসিকরা কি বক্তব্য রেখেছেন। আমরা আগেই জানি যে মৌর্য সাম্রাজ্যের উপাদান বলতে যে গ্রন্থগুলি বিশেষ করে আমরা পাই সেগুলি মৌর্য সাম্রাজ্যের পতনের অনেক পরেকার রচনা। এক্ষেত্রে যখন আমরা মৌর্য সাম্রাজ্যের পতনের সময়কাল নির্ধারণ করার চেষ্টা করি তখন আমাদের ওই গ্রন্থগুলির উপরেই কিন্তু ডিপেন্ড করতে হয় বা নির্ভর করতে হয়। পুরাণ থেকে আমরা জানতে পাচ্ছি যে মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাটের নাম ছিল বৃহদ্রথ এবং আনুমানিক খ্রিস্টপূর্ব 187 অথবা 185-তে বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য বংশের পতন ঘটান। পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন মৌর্য সাম্রাজ্যের সেনাপতি এবং সেই কারণেই বলা হয় যে তিনি একটি সামরিক অভ্যুত্থান ঘটান, যার ফলস্বরূপ মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে এবং তিনি শুঙ্গ বংশের সাম্রাজ্যের রচনা করেন। এই বিশাল আকারের যে সাম্রাজ্যের ইতিহাস আমরা এতদিন ধরে আলোচনা করেছি তা কিভাবে পতনের দিকে এগিয়ে গেল সেই নিয়ে খুব স্বাভাবিকভাবেই ঐতিহাসিকদের ভেতরে অনেক মতামত আছে। আমরা জানি যে এক্ষেত্রে ঐতিহাসিকদের মনে হয় যে এই মৌর্য সাম্রাজ্যের যারা প্রথম 3 জন সম্রাট ছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার এবং অশোক, তাদেরকেই সেরার আসনে বসানো হয়। কারণ অশোকের পরবর্তী সময়ের যে রাজনৈতিক ইতিহাস তা অতি দ্রুত পতনের ইতিহাস। আনুমানিক ঐতিহাসিকরা বলছেন যে 50 বছরের ভেতরে মৌর্য শাসন ব্যবস্থার পতন ঘটছে। ঐতিহাসিকরা বিভিন্নভাবে এই পতনের কারণগুলিকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। আমি চেষ্টা করব তোমাদের সামনে সেগুলিকে তুলে ধরার এবং যতটা সম্ভব ব্যাখ্যা করার। প্রথমে আসা যাক, ঐতিহাসিকরা খুবই সাধারণ কয়েকটি রাজনৈতিক কারণ দেখিয়েছেন, যে কারণে বলা যেতে পারে যে আমরা মৌর্য শাসন ব্যবস্থা এবং সাম্রাজ্যের অবসানকে ব্যাখ্যা করতে পারি। প্রথমে দেখো, হেমচন্দ্র রায়চৌধুরী ও ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নাম লেখা আছে। এরা দুজনেই বলেছেন যে যেহেতু ইতিহাস ঘেঁটে আমরা যে তথ্যটি পাচ্ছি সেটি হলো অশোকের পরবর্তী সময় 50 বছরের ভেতরে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটছে, তাই আমরা ধরে নিতে পারি যে অশোকের পরবর্তী যারা সম্রাটের আসনে বসেছিলেন তারা দক্ষ শাসক ছিলেন না, তাই এত দ্রুত মৌর্য শাসনের পতন ঘটে যাচ্ছে। বলা যেতে পারে কিছুটা এর সূত্র ধরেই রুমিলা থাপর বলছেন যে মৌর্য সাম্রাজ্যের পতনের পরবর্তীকালের যে গ্রন্থগুলি রচনা হয়েছিল তার থেকে জানা যাচ্ছে যে কোনো এক সময় মৌর্য সাম্রাজ্যের সেই বিশাল ভৌগোলিক এলাকাকে 2টি ভাগে বিভক্ত করে দেয়া হয়। আবারও আমরা ধরে নিতে পারি যে এটির পিছনে হয়তো কোনো রাজনৈতিক দ্বন্দ্ব ছিল বা হয়তো প্রশাসনিক কোনো কারণ ছিল। যে কারণই হোক না কেন, যখন একটি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থাকে আমরা 2টি খণ্ডে বিভক্ত করে দিচ্ছি তখনই কেন্দ্রে যে শাসক এবং তার যে রাজশাসন এবং রাজক্ষমতা সেটি দুর্বল হয়ে পড়ে।
আমরা যখন মৌর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি তখন দেখেছি যে মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে একটি কেন্দ্রীভূত প্রবণতা আমরা বারবার দেখতে পাচ্ছি। যখন আমরা সাম্রাজ্যকে ভাঙতে দেখছি তখন খুব স্বাভাবিকভাবেই এই কেন্দ্র দুর্বল হয়ে পড়ছে এবং তা সাম্রাজ্যের পক্ষে মোটেই সুখবর নয়। তাই হেমচন্দ্র রায়চৌধুরী, বি.এন. মুখার্জি এবং রমিলা থাপার যে ব্যাখ্যাগুলি আমাদের কাছে রেখেছেন সেই ব্যাখ্যা থেকে আমরা বলতে পারি যে অশোকের পরবর্তী সময় প্রশাসনিক কারণে এবং অদক্ষ সম্রাটের কারণেই হয়তো মৌর্য বংশের বা মৌর্য সাম্রাজ্যের পতন ঘটছে। কিন্তু মৌর্য সাম্রাজ্য যে বিশাল আকারের রাজনৈতিক একটি সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠান ছিল, তার ভিতর যে প্রশাসনিক, সাংস্কৃতিক, সামাজিক জটিলতাগুলো আমরা পর্যালোচনা করেছি আমাদের আগের আলোচনাগুলির ভেতরে, সেই সব কিছুকে কি এত সহজে আমরা শেষ হয়ে যাচ্ছে বলে ব্যাখ্যা করতে পারি? ঐতিহাসিকরা পরবর্তীকালে নানা মত দিয়েছেন এ ব্যাপারে। সবার আগে, অনেক বছর আগে, হরপ্রসাদ শাস্ত্রী ব্যাখ্যা করেছিলেন যে হয়তো মৌর্য সাম্রাজ্যের পতনের পিছনে অশোকের ধম্মনীতিই দায়ী। হরপ্রসাদ শাস্ত্রী যে সময় ইতিহাস চর্চা করেছিলেন তখন মৌর্য সাম্রাজ্যের পতনের ইতিহাস চর্চার সূচনা বলা যেতে পারে। তিনি প্রথম যিনি বলছেন যে অশোকের ধম্মনীতি, এবং সেই অর্থে অশোকের সময়কালে যে ধরনের শাসন নীতি উনি প্রবর্তন করেছিলেন সেগুলি ব্রাহ্মণ বিদ্বেষী ছিল। ওনার ধর্মনীতি এবং অন্যান্য সেই শাসন নীতির মাধ্যমে ব্রাহ্মণদের ভেতরে ক্ষোভ জন্মায় এবং তার রাজত্বকালের 50 বছর পরে আমরা দেখতে পাচ্ছি যে সেই ক্ষোভের প্রকাশ পুষ্যমিত্র শুঙ্গের বিপ্লব। পুষ্যমিত্র শুঙ্গ ব্রাহ্মণ ছিলেন এবং সেই জন্যেই বা সেই কারণেই হয়তো হরপ্রসাদ শাস্ত্রীর এই ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। উনি অনেকগুলি তথ্য আমাদের সামনে তুলে ধরছেন যার উপর ভিত্তি করে উনি ব্যাখ্যা করছেন যে প্রকৃতপক্ষে অশোকের ধর্মনীতি এবং শাসনকালই মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য দায়ী। সেখানে প্রথমেই দেখো, আমি এখানে বলেছি যে অশোকের যে পশু বলির ওপর নিষেধাজ্ঞা ছিল তা একটি বড় কারণ। আমরা যখন অশোকের ধর্ম নিয়ে আলোচনা করেছি তখন আমরা দেখেছিলাম যে সেখানে অহিংসার কথা উনি বলেছিলেন। অহিংসার কথা বলতে গিয়ে তিনি দুটি কথা বলেছিলেন, এক হচ্ছে যুদ্ধনীতির কথা, আরেক হচ্ছে পশু হত্যার কথা। যখন উনি পশু হত্যার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন তখন সেক্ষেত্রে উনি অনেকগুলি ব্যাখ্যা দিয়েছিলেন এবং তখন আমি তোমাদের বলেছিলাম যে এই কারণে এর ক্ষেত্রে ঐতিহাসিকদের নানা মত আছে। ঐতিহাসিকরা এক্ষেত্রে নানা মত দিচ্ছেন কারণ অশোক এক্ষেত্রে নানান ব্যাখ্যা দিচ্ছেন। তারই ভেতরে একটি ব্যাখ্যা হচ্ছে যে পশু বলির ওপরে নিষেধাজ্ঞা। হরপ্রসাদ শাস্ত্রী শুধু এই ব্যাখ্যাটিকে কেন বেছে নিচ্ছেন? তার কারণ হলো যে পশু বলির ব্যবহার আমরা সে সময়কার ব্রাহ্মণ্য হিন্দুদের যে বৈদিক আচার আচরণ ছিল সে ক্ষেত্রেই দেখতে পাই। বেশিরভাগ ক্ষেত্রে ব্রাহ্মণ পুরোহিতরাই এই পশু বলি করে থাকত। হরপ্রসাদ শাস্ত্রী বলছেন যে যদি পশু বলির ওপরে অশোক নিষেধাজ্ঞা জারি করে থাকেন তাহলে এটি সরাসরি ব্রাহ্মণদের হয়তো জীবিকার ওপরে হস্তক্ষেপ করা ছিল এবং খুব স্বাভাবিকভাবেই এক্ষেত্রে ব্রাহ্মণদের ভেতরে একটি ক্ষোভ জন্মায়, যা পরবর্তীকালে আমরা পুষ্যমিত্র শুঙ্গের যে বিপ্লব ঘটে তার ভেতরে তার বহিঃপ্রকাশ পাচ্ছি। পরবর্তীকালের ঐতিহাসিকরা এই ব্যাখ্যাকে মেনে নেননি। হেমচন্দ্র রায়চৌধুরী বলেছেন যে এই অহিংসা এবং পশু বলির ওপর যে নিষেধাজ্ঞা এটি অশোক প্রথম বলছেন না, বরং আমরা ব্রাহ্মণদের রচিত গ্রন্থতেও এর উল্লেখ পাই। হেমচন্দ্র রায়চৌধুরী বলেছেন যে ছন্দজ্ঞ এবং যে মুন্ডক উপনিষদ আছে সেখানে ব্রাহ্মণরা নিজেরাই এই অর্থে অনেক নির্দেশ দিচ্ছেন। সেই নিরিখে যদি আমরা বলি তাহলে এটিকে ঠিক অশোকের নিজস্ব নীতি বলা যেতে পারে না, এবং তাই যদি হয় এবং এক্ষেত্রে যদি ব্রাহ্মণদেরও কোনো কন্ট্রিবিউশন থেকে থাকে তাহলে এক্ষেত্রে ব্রাহ্মণদের বিক্ষোভ হওয়ায় বা ব্রাহ্মণদের ভেতরে ক্ষোভ জন্মানোর কোনো কারণ হেমচন্দ্র রায়চৌধুরী দেখছেন না।
এছাড়াও এখানে বলা হচ্ছে যে যে প্রাণী হত্যার ওপর নিষেধাজ্ঞার কথা অশোক বলেছিলেন সেটি একটি বৃহত্তর ব্যাখ্যা ছিল, পশু বলি তার একটি অংশ ছিল মাত্র। সেখানে অশোক এ কথাও বলেছিলেন যে মাংস ভক্ষণ করা থেকে আমাদের বিরত থাকা উচিত। এ কথাও তার কোনো নতুন কথা নয়, কেন কি ব্রাহ্মণদের গ্রন্থে আমরা এ কথা পাই এবং ব্রাহ্মণরা নিজেরাই তাদের সামাজিক জীবনে কিন্তু মাংস ভক্ষণ করতে বিরত থাকতেন। ধর্মের ব্যাখ্যায় অশোক বলেছেন যে এটি দেখা উচিত যে কোনো প্রাণী যেন অন্য কোনো প্রাণীকে ভক্ষণ না করে। পশু বলির ওপর যে নিষেধাজ্ঞা তা এই নিরিখে অত্যন্ত ক্ষুদ্র একটি নির্দেশ। এছাড়াও যে অন্যান্য ব্যাখ্যাগুলি আমরা এক্ষেত্রে পাই অশোকের অনুশাসনে, তার উপর দাঁড়িয়ে ঐতিহাসিকদেরও কিন্তু নানা মত আছে। যেমন অশোক বলেছেন যে তার একটি অনুশাসনে উনি একটি তালিকা প্রকাশ করেছিলেন যেখানে নানান পশু পাখিদের নাম ছিল এবং তিনি বলেছেন যে এই পশু পাখিদের হত্যা করা যাবে না। অনেক ঐতিহাসিকদের মতে এই রকমই একটি তালিকা আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রেও পাই। কৌটিল্যের অর্থশাস্ত্রের যে তালিকা তার সাথে অশোকের প্রকাশিত তালিকার অনেক সাদৃশ্য আছে। তাই আবারও ঐতিহাসিকরা বলছেন এক্ষেত্রে অশোক নতুন কোনো কথা বলছেন না। আবারও অশোক এক্ষেত্রে লিখেছিলেন যে সপ্তাহের বিশেষ কিছু দিনে বিশেষ কিছু পশু পাখিকে হত্যা করা যাবে না। এক্ষেত্রে ঐতিহাসিকদের মত হচ্ছে হয়তো অশোক কোনো ধর্মাচরণের কথা বলেছিলেন, কোনো পবিত্র দিনকে উনি নির্দিষ্ট করেছিলেন। ঐতিহাসিকদের কাছে এর কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। এছাড়াও অনেক ঐতিহাসিকরা মনে করছেন যে এক্ষেত্রে বলা যেতে পারে যে সেই প্রাচীন যুগে এটি ছিল এক রকমের পরিবেশ সংরক্ষণ প্রথা। কারণ অশোক তার রাষ্ট্রের ধর্মের ক্ষেত্রে যে কথাগুলি বলেছিলেন সেখানে উনি বলেছিলেন যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে রাস্তায় গাছ পোতা, এবং তা তিনি নিজে করেছিলেন। এছাড়াও উনি ঔষধি গাছের চাষের কথাও বলেছিলেন। তবে এই পরিবেশ সংরক্ষণের ব্যাখ্যাটি খুব একটি জনপ্রিয় নয়, কেন কি আমরা যে সময়কার কথা বলছি সেই সময় এই ধরনের চিন্তাভাবনা না থাকাটাই স্বাভাবিক। আমরা অন্তত এই এত আলোচনা থেকে একটি ব্যাপারে নিশ্চিত হতে পারি যে হরপ্রসাদ শাস্ত্রী যেভাবে পশু বলির ব্যাখ্যাটিকে ব্যবহার করছেন সেটি হয়তো আমরা আর মানতে পারবো না। তাই আমরা দেখি উনি আর কি কি তথ্য আমাদের সামনে তুলে ধরেছিলেন। দেখো, উনি এখানে ধম্ম মহামাত্রদের কথা বলেছেন। তারা কে ছিলেন আমরা জানি যে অশোক এই শ্রেণীর কর্মচারীদের উনি নিজে সৃষ্টি করেছিলেন ধম্ম প্রচার করার জন্য। শাস্ত্রী বলছেন যে ধম্ম মহামাত্রাদের হাতে অনেক অধিকার অশোক দিয়েছিলেন, যে কারণে তারা সামাজিক ক্ষেত্রে বা নানান সামাজিক ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারত। যেহেতু ব্রাহ্মণদের সামাজিক অবস্থান ছিল অত্যন্ত উঁচু এবং তারা অনেক রকমের সুবিধা ভোগ করতেন, তাই এই ধরনের হস্তক্ষেপ হয়তো তাদের জন্য অসুবিধাজনক ছিল এবং আবারও এই কারণে তাদের ভেতরে হয়তো ক্ষোভ জন্মায়। পরবর্তীকালে ঐতিহাসিকরা আবারও বলছেন যে ধম্ম মহামাত্রাদের যে অধিকারগুলি দেয়া হয়েছিল সেগুলি নির্দিষ্ট রূপে কোনো গোষ্ঠীর বিরুদ্ধে বা কোনো ধর্মের বিরুদ্ধে ছিল না। একথা অশোকের অনুশাসনে বারবার করে বলা আছে। ধম্ম মহামাত্রদের বিশেষ দায়িত্ব ছিল ধম্ম প্রচার করা, এবং ধম্মের বিশেষ যে দিক ছিল সেটি হচ্ছে সংযম বা সহনশীলতা। তাই এই ধরনের কথা বা আর্গুমেন্ট আমরা ধম্ম মহামাত্রদের ক্ষেত্রে হয়তো ব্যবহার করতে পারবো না। অশোক আরও বলেছিলেন যে ধম্ম মহামাত্রদের দায়িত্ব হচ্ছে সকল ধর্মগোষ্ঠী জাতি বর্ণের মানুষদের সুবিধা অসুবিধা দেখাশোনা করা। বলাই বাহুল্য যে এর ভেতরে ব্রাহ্মণরাও অন্তর্গত ছিল বা অন্তর্ভুক্ত ছিল। এগিয়ে যাই আমরা অন্যান্য তথ্যে। ধর্মনীতি বাদ দিয়েও হরপ্রসাদ শাস্ত্রী বলছেন যে আরও অন্যান্য কিছু দিক ছিল যেগুলি আমরা আবারও অশোকের অনুশাসন থেকে অনুধাবন করতে পারি, যার ওপর দাঁড়িয়ে বলা যেতে পারে যে অশোক ব্রাহ্মণ বিদ্বেষী ছিলেন। এখানে দেখো, উনি একটি ব্রহ্মগিরিতে পাওয়া গৌণগিরি অনুশাসনের কথা বলছেন। সেই গিরি অনুশাসনে অশোক যে কথাগুলি বলেছিলেন তার ভেতর থেকে একটি ছোট উক্তির অংশ
এবং একটি শব্দকে হরপ্রসাদ শাস্ত্রী বেছে নিচ্ছেন এবং এগুলিকে অনুবাদ করে তিনি তার ব্যাখ্যা সামনে রাখছেন। দেখো, এখানে আমি লিখেছি, উনি বলছেন গডস অন জম্বুদ্বীপ, এবং অমিত শাহ শব্দটি এখানে আমি লিখেছি। হরপ্রসাদ শাস্ত্রী বলছেন যে ব্রাহ্মণদের ভূদেব বলা হতো, অর্থাৎ মর্তে ভগবান স্বরূপ, এবং এই গডস অন জম্বুদ্বীপা বলতে হয়তো ব্রাহ্মণদেরই উনি নির্দিষ্ট করেছিলেন বা চিহ্নিত করেছিলেন। কিন্তু অমিত শাহ এই শব্দটি যেখানে ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে শাস্ত্রী বলছেন যে অমিত শাহকে যদি আমরা সংস্কৃতে অনুবাদ করি তাহলে দেখা যাবে তার অর্থ হচ্ছে ভণ্ড। অর্থাৎ হয়তো শাস্ত্রী এখানে বলছেন যে অশোক বোঝাতে চেয়েছেন যে ব্রাহ্মণরা হচ্ছেন ভণ্ড ভগবান, এবং খুব স্বাভাবিকভাবেই এই চতুর্বর্ণ সমাজে ব্রাহ্মণদের যে উচ্চ অবস্থান ছিল তাতে আঘাত হানছেন অশোক। এবং যদি এটি আমরা মেনে নিই তাহলে এক্ষেত্রে ব্রাহ্মণদের ভেতরে অশোকের বিরুদ্ধে যে ক্ষোভ জন্মানে না, তাই অস্বাভাবিক। কিন্তু পরবর্তীকালে রুমিলা থাপার তার নিজের মতো করে এই অনুশাসনের ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে অমিত শাহ শব্দটিকে আমরা অন্যভাবেও অনুবাদ করতে পারি আরেকটি সংস্কৃত শব্দের সাহায্যে, যার অর্থ হচ্ছে মিশ্রিত। অর্থাৎ কিনা ঐতিহাসিকদের মনে হয় এখন যে এই গডস অন জম্বুদ্বীপা বলতে অশোক বুঝিয়েছেন যে যদি তার প্রজারা ধর্ম অবলম্বন করেন তাদের জীবনে, তাহলে ভগবানরা খুশি হয়ে মর্তে এসে তাদের সাথে মেলামেশা করবে। তাই আবারও শাস্ত্রীর এই আর্গুমেন্টটি নাকচ হয়ে যাচ্ছে। এর পরে শাস্ত্রী দণ্ড সমতা এবং ব্যবহার সমতার কথা বলছেন। আমরা এই দুটি নিয়েই আলোচনা করেছি যখন মৌর্য শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের মনে আছে, যখন দণ্ড বা বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে কৌটিল্যের অর্থশাস্ত্রে পরিষ্কারভাবে লেখা আছে যে মৌর্য সাম্রাজ্যে একরকমের আইনের প্রবর্তন ছিল না, এবং এই আইনের যে বৈষম্য তা কিন্তু ওই চতুর্বর্ণ প্রথার ওপর ভিত্তি করেছিল। অর্থাৎ একই অন্যায় কাজের জন্য ব্রাহ্মণদের যে শাস্তি ধার্য হতো তার থেকে অনেক গুণ বেশি শাস্তি দেয়া হতো শূদ্রদের সেই একই অন্যায়ের জন্য। অশোক এই দণ্ড সমতা এবং ব্যবহার সমতার সাহায্যে তার যে বিচার ব্যবস্থা তার ভিতর সমতা আনার চেষ্টা করেছেন। দণ্ড অর্থাৎ শাস্তি এবং ব্যবহার অর্থাৎ বিচার ব্যবস্থা। তিনি চেষ্টা করেছেন যে একই রকম আইন প্রণয়ন করে সকল মানুষকে বা সকল প্রজাকে একই আইনের অন্তর্গত করার, যাতে যে বৈষম্যর কথা অর্থশাস্ত্রে আছে তা তার সাম্রাজ্যে থাকবে না। এক্ষেত্রে শাস্ত্রী মনে করেছেন যে যখন অশোক এই একই ধরনের আইন প্রণয়ন করছেন, ব্রাহ্মণরা যে সুবিধাগুলি ভোগ করত তা তাদের কাছে বন্ধ হয়ে যায় এবং খুব স্বাভাবিকভাবেই তাদের ভেতরে একটি ক্ষোভ জন্মায়। কিন্তু আবারও পরবর্তীকালে ঐতিহাসিকরা দেখাচ্ছেন যে এক্ষেত্রে অশোকের কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছিল না কোনো গোষ্ঠীর হয়ে বা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে। অশোক শাসক হিসেবে এবং সম্রাট হিসেবে শুধু চেয়েছিলেন যে তার সাম্রাজ্যের যে বিচার ব্যবস্থা তার ভেতর সমতা থাকে, এই ভেতরে অন্য আর কোনো উদ্দেশ্য ছিল না। হরপ্রসাদ শাস্ত্রী বলছেন যে এই সকল কারণ যেগুলি উনি দেখিয়েছেন সেই সকল কারণের থেকে ব্রাহ্মণদের ভেতরে বিক্ষোভ দেখা দেয়, যা পুঞ্জীভূত হয় 50 বছর ধরে, এবং অশোকের রাজত্বকালের 50 বছর পরে বৃহদ্রথের বিরুদ্ধে ব্রাহ্মণ ধর্মীয় পুষ্যমিত্র শুঙ্গ ব্রাহ্মণদের বিপ্লব ঘটান। রুমিলা থাপার, হেমচন্দ্র রায়চৌধুরী এক্ষেত্রে বলেছেন যে পুষ্যমিত্র শুঙ্গের বিপ্লব যে ব্রাহ্মণদের বিপ্লব ছিল এটি অতিরঞ্জিত, বরং এটা ভাবাই হয়তো অনেক স্বাভাবিক যে এটি শুধুমাত্রই একটি সামরিক বিপ্লব ছিল। যে সময়কার কথা আমরা বলছি, মৌর্য শাসন ব্যবস্থা এবং মৌর্য সাম্রাজ্যের যে কাঠামো তা পতনের দিকে অনেকটাই এগিয়ে গেছে। সম্রাটের সাথে সৈন্যদলের যে ব্যবধান বা সম্রাটের সাথে প্রজাদের যে ব্যবধান
তা হয়তো আমরা অনুভব বা উপলব্ধি করতে পারি, আবারও বিভিন্ন উপাদান থেকে। তাই এই ধরনের সামরিক অভ্যুত্থান বা এই ধরনের সামরিক বিপ্লব অত্যন্ত গ্রহণযোগ্য ইতিহাসের প্রেক্ষাপটে দাঁড়িয়ে, বরং ব্রাহ্মণ বিপ্লবটি ঐতিহাসিকরা মেনে নিতে পারেননি। হেমচন্দ্র রায়চৌধুরী যদিও হরপ্রসাদ শাস্ত্রীর ব্যাখ্যাগুলির সাথে একমত হতে পারেননি এবং বারবার তার বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু তিনি নিজেও মনে করতেন যে অশোকের ধম্মনীতির কারণেই কিন্তু আমরা মৌর্য সাম্রাজ্যের পতনকে ব্যাখ্যা করতে পারি। তার ব্যাখ্যাটি ছিল একটু অন্যরকম। উনি বলছেন যে আমরা জানি আবারও যে ধম্মে অহিংসার কথা বলা হয়েছে এবং এক্ষেত্রে হেমচন্দ্র রায়চৌধুরী যুদ্ধনীতির কথা বলছেন। তিনি বলছেন যে আমরা সকলেই জানি যে অশোক ভেরি ঘোষা ত্যাগ করে ধম্মা ঘোষা বেছে নিয়েছিলেন, অর্থাৎ যুদ্ধনীতি ত্যাগ করে ধম্ম বিজয়ের রাস্তা বেছে নিয়েছিলেন, শান্তির রাস্তা বেছে নিয়েছিলেন। এবং তিনি অকপটে ঘোষণা করেছিলেন যে সামরিক ক্ষমতা তিনি প্রয়োগ করতে চান না, এবং তার পরিবর্তে রুমিলা থাপারকে অনুসরণ করে আমরা বলতে পারি যে ধম্মের মতো আদর্শও কিন্তু উনি প্রবর্তন করেছিলেন। তাই যদি হয় তাহলে হেমচন্দ্র রায়চৌধুরী বলছেন যে যে সামরিক ব্যবস্থা মৌর্য সাম্রাজ্যে ছিল তার ধীরে ধীরে অবক্ষয় ঘটে এবং সামরিক বাহিনী অকেজো হয়ে পড়ে, যেহেতু তার কোনো ব্যবহার ছিল না। এবং যখন প্রয়োজন পড়ে তখন সেই সামরিক বাহিনীকে সম্রাট ব্যবহার করতে পারছেন না। হেমচন্দ্র রায়চৌধুরী আরও বলছেন যে যেহেতু সামরিক বাহিনীর সেরকম কোনো ব্যবহার ছিল না, সামরিক বাহিনীর সাথে সম্রাটের ব্যবধান লক্ষ্য করা যায়। তাই জন্যে সেনাপতি হিসেবে পুষ্যমিত্র শুঙ্গা যখন তার বিপ্লব ঘটাচ্ছেন বা তার বিদ্রোহ ঘটাচ্ছেন, তখন সৈন্যদল তারই সাথ দিয়েছিল। সম্রাটের হয়ে কিন্তু তারা এই বিপ্লবের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি। এক্ষেত্রে রুমিলা থাপারের বিরুদ্ধ তর্ক আছে। রুমিলা থাপার বলছেন যে এটা ঠিক যে অশোক যুদ্ধ বিগ্রহ ত্যাগ করেছিলেন, এবং এটাও ঠিক যে অশোক তার যে লম্বা শাসনকাল, সে শাসনকালে শুধুমাত্র একটি যুদ্ধ করেছিলেন কলিঙ্গর বিরুদ্ধে। কিন্তু রুমিলা থাপার বলছেন যে এক, উনি সেই যুদ্ধে বিজয় লাভ করেছিলেন, এবং দুই, আমরা এভাবে দেখতে পারি যে অশোক উত্তরাধিকার সূত্রে যে বিশাল সাম্রাজ্য পাচ্ছেন, তার ক্ষেত্রে রাজ্য বিস্তারের নীতি হয়তো প্রযোজ্যও ছিল না। ওনার যা ছিল তাই যথেষ্ট ছিল। রুমিলা থাপার আরও বলছেন যে এটা ঠিক যে সামরিক ব্যবহার হয়তো মানে অশোক তার অনুশাসনে ঘোষণা করছেন যে উনি আর করবেন না বলে, কিন্তু আমরা তো অশোকের অন্যান্য অনুশাসন থেকে এও জানতে পারি যে সম্রাট অশোক কিন্তু বারবার বা বিশেষ করে কিছু ক্ষেত্রে বলেছিলেন যে যদি সাম্রাজ্যের প্রয়োজন হয় তাহলে তিনি কিন্তু ক্ষমতা ব্যবহার করবেন। এবং আমরা এর আগে আমাদের বহু আলোচনায় দেখেছি যেখানে অশোক কিন্তু ধর্মের সাথে আপোষ করছেন তার রাষ্ট্র ধর্মের জন্য। তাই এটা বলা হয়তো সঠিক নয় যে যেহেতু ধর্মনীতি বা ধর্ম বিজয় নীতি পালন করা হয়েছিল অশোকের রাজত্বকালে, তার ক্ষেত্রে বা তার দরুন মৌর্য সাম্রাজ্যের যে বিশাল সৈন্যবাহিনীর ক্ষমতা তা দুর্বল হয়ে পড়ে, এবং সেই দরুনই আমরা মৌর্য সাম্রাজ্যের পতন দেখতে পাচ্ছি। রুমিলা থাপার বলছেন যে কারণগুলি আরো জটিল হতে হবে, এত সহজ হলে হবে না। কেন কি যে বিশাল মৌর্য সাম্রাজ্যের ইতিহাস আমরা এতদিন ধরে আলোচনা করে এসেছি, সেখানে আমরা দেখেছি যে এই বিশাল এলাকা জুড়ে যে সাম্রাজ্য গঠিত হয়েছিল, তার যে বিস্তৃত অঞ্চল ছিল, তার যে বৈচিত্র্যময় সংস্কৃতি এবং সমাজ ছিল, তার ভিতর যে সংঘাত, যে বিভাজন, যে দ্বন্দ্বগুলি আমরা দেখেছি, তার যে জটিল প্রশাসনিক ব্যবস্থা আমরা দেখেছি, তার যে বিস্তৃত অর্থনৈতিক ব্যবস্থা দেখেছি, এই সব কিছুর পতন এত সহজে এবং একজন ব্যক্তির দ্বারাই যে ঘটছে তা কিন্তু আমরা বলতে পারি না। একথা বলা যেতে পারে যে যে সময় এই ধরনের চর্চা হচ্ছিল সেই সময় ইতিহাস চর্চায় এই ব্যক্তিকেন্দ্রিক ইতিহাস চর্চাই ছিল কিন্তু প্রযোজ্য। তাই হয়তো এই ঐতিহাসিকরা অশোককে নির্দিষ্ট করেছেন বা চিহ্নিত করেছেন মৌর্য সাম্রাজ্যের পতনের দায়ভার বহন করার জন্য।
কিন্তু আজকে যখন ইতিহাস চর্চার বিবর্তন ঘটে গেছে, যখন আমরা সমাজ, অর্থনীতি, রাজনীতি সবকটি প্রেক্ষাপটই আলোচনা করি যে কোনো সাম্রাজ্য বা যে কোনো ঘটনাকে পর্যালোচনা করার জন্য, সেই ক্ষেত্রে আমরা এখন অন্যান্য যে কারণগুলি ঐতিহাসিকরা দেখিয়েছেন মৌর্য সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখো, আমি গণবিদ্রোহ শব্দটি লিখেছি। এটিও একটি ঐতিহাসিক মত। ঐতিহাসিকরা একসময় মনে করেছিলেন যে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটছে একটি গণবিদ্রোহের কারণে। বলাই বাহুল্য যে এই গণবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। এক্ষেত্রেও কিন্তু অশোককেই দায়ী করা হয়। যেমন অশোকের যে সকল নিষেধাজ্ঞা ছিল, মাংস ভক্ষণ করা যাবে না, যে কোনো রকমের অতিরিক্ত আচার আচরণ করা যাবে না, এমনকি অশোক তার ধম্মে লিখেছিলেন যে কোনো সভা বা উৎসব করা যাবে না। ঐতিহাসিকদের মতে এই নিষেধাজ্ঞাগুলির কারণে প্রজাদের ভেতরে বিক্ষোভ জন্মায়, যার কারণে পরবর্তীকালে আমরা এই গণবিদ্রোহ দেখতে পাচ্ছি। আবারও এই ঐতিহাসিকরা বলেছেন যে অশোকের রাজত্বকালের যে পরবর্তী সময় বা শেষের সময়, তখন অশোক অনেক বেশি স্বৈরাচারী হয়ে উঠেছিলেন এবং তার বিরুদ্ধেও আমরা দেখতে পারি যে এই গণবিদ্রোহ হয়তো করা হয়েছিল বা আয়োজন করা হয়েছিল। কিন্তু এই গণবিদ্রোহের যে তথ্যটি বা যে ব্যাখ্যাটি, সেটি খুব একটা জনপ্রিয় নয় ঐতিহাসিক মহলে। ঐতিহাসিকরা বলেছেন যে অশোকের যে নিষেধাজ্ঞাগুলি ছিল সেগুলি নিয়ে বিস্তর আলোচনা হয়ে গেছে এবং তার থেকে অন্তত গণবিদ্রোহের যে ব্যাখ্যাটি, সেটি কিন্তু আমরা নির্দিষ্টভাবে প্রতিষ্ঠিত করতে পারি না। অশোক যখন মাংস ভক্ষণ করতে বারণ করছেন, আবারও অশোক প্রথম এই কথা বলছেন না। এ ধরনের ব্যাখ্যা বা এ ধরনের সামাজিক আচার আমাদের ভারতীয় সমাজে আগে থেকেই ছিল। উৎসব, আচার আচরণের কথা যখন অশোক বলছেন, সেক্ষেত্রে ঐতিহাসিকদের মত হচ্ছে যে অশোক তার ব্যাখ্যা দিচ্ছেন। অশোক বলছেন যে এই ধরনের উৎসবে মদ্যপান করা হতো এবং সে কারণে সামাজিক উচ্ছৃঙ্খলার একটি উদয় হতো। সেটি অশোক চাননি এবং তাই জন্যেই তার নিষেধাজ্ঞা। এবং যদি আমরা ধরে নিই যে অশোকের স্বৈরাচারিতার জন্যই গণবিদ্রোহ হচ্ছে, তাহলে আমাদের এও ধরে নিতে হবে যে অশোকের দ্বারা প্রণীত ওই স্বৈরাচারী নিষেধাজ্ঞাগুলি অশোকের পরবর্তীকালেও কিন্তু সাম্রাজ্যে জারি ছিল। এ বিষয়ে ঐতিহাসিকদের নানা মত আছে। বেশিরভাগ ঐতিহাসিকরাই মনে করেন যে অশোক যে নীতিগুলি প্রণয়ন করেছিলেন তা তার পরবর্তীকালে খুব একটা আমরা দেখতে পাই না। তাই গণবিদ্রোহের এই ব্যাখ্যাটিও কিন্তু নাকচ করা হলো। এবার আমরা চলে আসি যেখানে ঐতিহাসিকরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রকে বেছে নিয়েছেন, যাদেরকে ব্যবহার করে তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে কিভাবে এই মৌর্য সাম্রাজ্যের এবং এই বিশাল সাম্রাজ্যবাদী রাজনৈতিক কাঠামোর পতন ঘটে যাচ্ছে, এবং তাও এত দ্রুত গতিতে। যদি আমরা অশোকের রাজত্বকালের পরবর্তী সময় ধরি, তাহলে 50 বছরের ভেতরে। এক্ষেত্রে প্রথম যে ক্ষেত্রটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অর্থনৈতিক। আমি এখানে একটি প্রশ্ন চিহ্ন দিয়েছি, কারণ এই প্রত্যেকটি ব্যাখ্যার নিরিখে তর্ক বিতর্ক আছে এবং কোনো স্পষ্ট ধারণা আমাদের সামনে কিন্তু নেই। ঐতিহাসিকরা প্রশ্ন করছেন যে আমরা মৌর্য সাম্রাজ্যের শেষের দিকে বিশেষ করে কি কোনো অর্থনৈতিক সংকটকে চিহ্নিত করতে পারি? রুমিলা থাপর এক্ষেত্রে বলছেন যে চিহ্নিত করার মতো প্রেক্ষাপট কিন্তু ছিল। কেন কি আমরা আবারও জানি যে মৌর্য সাম্রাজ্যের যে ভৌগোলিক এলাকা তার আকার বিশাল, এবং এই এলাকাকে ধরে রাখার জন্য যে সেনাবাহিনী এবং যে ধরনের রাজকর্মচারীর প্রয়োজন, তার জন্যে প্রচুর পরিমাণের সম্পদের প্রয়োজন। এই অর্থনৈতিক সম্পদের ওপর যে চাপ, সেটি মৌর্য সাম্রাজ্য নিতে পেরেছিল কিনা তাই নিয়ে ঐতিহাসিকদের ভেতরে মতবিরোধ আছে।
রুমিলা থাপর বলছেন যে যদি আমরা ধরে নিই যে এই বিশাল সাম্রাজ্যের যে খরচের চাপ সেটি মৌর্য সাম্রাজ্য সামলাতে পারছে না, তার কিছু উদাহরণ আমরা পাই। যেমন উনি বলছেন মুদ্রার অবক্ষয়ের কথা। উনি বলছেন যে মৌর্য শাসনকালের শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি মুদ্রার অবক্ষয় হচ্ছে। আমরা জানি যে মৌর্য সাম্রাজ্যের সময় রৌপ্য মুদ্রার প্রচলন ছিল। মুদ্রার অবক্ষয় অর্থাৎ ডিবেসমেন্ট অফ কয়েন্স, অর্থাৎ রৌপ্য মুদ্রার যে রূপোর অনুপাত তাকে কমিয়ে দেয়া হচ্ছে। ঐতিহাসিকদের মতে রাষ্ট্রের এই মুদ্রার অবক্ষয়ের নীতি অত্যন্ত প্রচলিত ছিল, বিশেষ করে অর্থনৈতিক সংকটের ক্ষেত্রে। বাজারের মন্দা বা মুদ্রাস্ফীতি ইত্যাদি এই ধরনের সংকট থেকে মুক্তি পাওয়ার জন্যই অনেক সময় আমরা দেখে থাকি যে সাম্রাজ্যবাদী যে প্রতিষ্ঠানগুলি তারা মুদ্রার অবক্ষয় করে থাকত। তাই যদি আমরা প্রমাণ পেয়ে থাকি যে মৌর্য শাসনকালের শেষের দিকে এই মুদ্রার অবক্ষয় ঘটছে, তাহলে আমরা এটিও ধরে নিতে পারি যে সেক্ষেত্রে মৌর্য সাম্রাজ্যেও কিন্তু অর্থনৈতিক সংকট ছিল। অথচ অন্যান্য ঐতিহাসিকদের এক্ষেত্রে অন্যান্য মত আছে। মনে করা হয় যে এই মুদ্রার অবক্ষয়ের কারণ অর্থনৈতিক সংকট নাও হতে পারে। অনেক ঐতিহাসিকরা মনে করেছেন যে বণিকদের কিছু কার্যকলাপের কারণে এ ধরনের পদক্ষেপ রাষ্ট্র নিতে বাধ্য হয়েছিল, কিন্তু এর ভিত কোনো অর্থনৈতিক সংকট ছিল না। এছাড়াও বলা হচ্ছে যে খনন কার্যে আমরা মৌর্য সাম্রাজ্যের যে ধ্বংসাবশেষগুলি পাই সেখান থেকে পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে এই ধ্বংসাবশেষের যে মান ছিল তা মৌর্য সাম্রাজ্যের শুরুর দিকে যেমন ছিল তার একটি নির্দিষ্ট অবক্ষয় আমরা পরের দিকে দেখতে পাচ্ছি। এটিকেও কিন্তু অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপট থেকে পর্যালোচনা করা যেতে পারে। বলা যেতে পারে যে এই অবক্ষয় কারণ ছিল অর্থনৈতিক মন্দা বা অবনতি বা অবক্ষয়, যেভাবেই আমরা দেখি না কারণ। আবারও ঐতিহাসিকরা বলছেন যে এই অবক্ষয়ের প্রমাণ হিসেবে আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রকে ব্যবহার করতে পারি। আমরা জানি যে কৌটিল্যের অর্থশাস্ত্রে মৌর্য সাম্রাজ্যের যে প্রশাসনিক ব্যবস্থা তার বিস্তারিত আলোচনা আছে। তারই একটি অংশ হলো অর্থনৈতিক সম্পদকে কি করে মৌর্য শাসন ব্যবস্থা সঠিকভাবে ব্যবহার করবে তার নিজেকে বজায় রাখার জন্য। এখানে কৌটিল্য অনেক রকম উপদেশ দিয়েছেন। কৃষিজ সম্পদের ক্ষেত্রে উপদেশ দিয়েছেন, যেটা নিয়ে আমরা বিস্তারে আলোচনা করেছি। এক্ষেত্রে অর্থশাস্ত্রে আমরা ব্যবসা বাণিজ্য কারিগরি শিল্প ইত্যাদি সব নিয়েই বিস্তারে আলোচনা করেছি। এক্ষেত্রে আমরা একটি বিশেষ অর্থনৈতিক ক্ষেত্রকে নিয়ে আলোচনাও করেছিলাম। তোমাদের মনে থাকা উচিত আমরা কর নিয়ে আলোচনা করেছিলাম, বা যাকে আমরা বলি ট্যাক্স। আমি তখন বলেছিলাম যে ঐতিহাসিকদের মতে ভারতের ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক শক্তি করকে ব্যবহার করছে তাদের অর্থনৈতিক আয়ের জন্য। আমরা যদি অর্থশাস্ত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে এ নিয়ে বিস্তারে কৌটিল্য আলোচনা করছেন এবং বিভিন্ন রকমের করের কথা উনি বলছেন, অনেক সংখ্যার করের কথা উনি বলছেন। অর্থশাস্ত্রে আমরা আরও দেখতে পাচ্ছি যে আপৎকালীন করের কথাও কিন্তু কৌটিল্য বলেছিলেন। অর্থাৎ কৌটিল্যর এই অর্থনৈতিক যে ক্ষেত্রটি নিয়ে আলোচনা, সেখানে বারবার একটি সংশয়ের উদ্বেগ দেখতে পাওয়া যায়। উনি বারবার সম্রাটকে সাবধান করে দিচ্ছেন যে কোষাগারের যে সমৃদ্ধি তা যেন কখনোই কোনোভাবে সংকটজনক না হয়ে পড়ে, এবং যদিও হয় তাহলেও তিনি ওই আপৎকালীন সময়ের উপায়গুলি কিন্তু বাতলে দিচ্ছেন। যেমন তিনি এই করগুলির কথা বলেছিলেন, যেমন তিনি রাজস্বের ক্ষেত্রেও আপৎকালীন রাজস্বের কথা বলেছিলেন, যেমন তিনি প্রণয় ক্রিয়ার ব্যবস্থার কথা বলেছিলেন। তোমাদের মনে থাকা উচিত, যেখানে উনি বলছেন যে এই ব্যবস্থা অত্যন্ত কঠোর ছিল, তাই সাম্রাজ্য এই ব্যবস্থাকে যখন ব্যবহার করবে খুব সাবধানে যেন ব্যবহার করে।
এমনকি কৌটিল্য কথাও বলেছিলেন যে যদি সেরকম সংকট হয় তাহলে সাম্রাজ্যের মন্দিরের অর্থকেও ব্যবহার করা উচিত, এমনকি সাম্রাজ্যের বা রাষ্ট্রের নিজেরই মন্দির স্থাপন করা উচিত অর্থের আয়ের জন্য। এই সকল ব্যাখ্যা দেখে অনেক ঐতিহাসিকদের মনে হয়েছে যে কৌটিল্যের অর্থশাস্ত্রে এই কথাগুলি শুধু উপদেশ নয়, হতে পারে যে সেই সময় হয়তো কোনো অর্থনৈতিক মন্দা বা সংকট চলছিল, যার পরিপ্রেক্ষিতে তিনি এই উপদেশগুলি দিচ্ছেন। যদি তা আমরা ধরে নিই তাহলে কৌটিল্যের অর্থশাস্ত্রের এই অধ্যায়গুলির যে রচনাকাল তা মৌর্য সাম্রাজ্যের সময়কালীন। তার থেকে আমরা নির্দিষ্টভাবে তাহলে বলতে পারি যে হ্যাঁ, মৌর্য সাম্রাজ্যেও কিন্তু অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল, যার প্রতিক্রিয়া রূপে আমরা অর্থশাস্ত্রে এই ব্যাখ্যাগুলি পাচ্ছি। এক্ষেত্রে রুমিলা থাপার আরেকটি ব্যাখ্যা দিচ্ছেন, যেখানে উনি বলছেন যে মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে দিক ছিল, যেটি নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, সেটি হচ্ছে বৈচিত্র্য। এই বৈচিত্র্যপূর্ণ মৌর্য সাম্রাজ্যের যে সমাজ, অর্থনীতি এবং প্রশাসন, তার ইঙ্গিত আমাদের এর আগের প্রত্যেকটি আলোচনায় উঠে এসেছে। এবং আমরা এও দেখেছি যে মৌর্য সাম্রাজ্য প্রচলিত সাম্রাজ্যবাদী প্রবণতা না পালন করে এই বৈচিত্র্যকে স্বীকৃতি জানিয়েছেন। তা আমরা অশোকের ধম্মের ক্ষেত্রে দেখতে পাই, তা আমরা প্রশাসনিক শাসন ব্যবস্থার ক্ষেত্রেও দেখতে পাই। কিন্তু রুমিলা থাপার এক্ষেত্রে প্রশ্ন তুলছেন যে অর্থনৈতিক ক্ষেত্রে যে বৈচিত্র্য ছিল তাকে কি মৌর্য সাম্রাজ্য সঠিকভাবে পর্যালোচনা করতে পেরেছিল, এবং যদি করে থাকে তাহলে এই সম্পদকে এবং তার বৈচিত্র্যকে মৌর্য সাম্রাজ্যের প্রশাসন কি সঠিকভাবে তাদের নিজের তাগিদে ব্যবহার করতে পেরেছিল? আমরা জানি যে আমরা যখন মৌর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলাম, যে সেখানে রুমিলা থাপর বলেছিলেন যে মৌর্য সাম্রাজ্যের ভিত এবং অন্তর ছিল মাতৃরাষ্ট্র, অর্থাৎ মগধ। এই মাতৃরাষ্ট্রকে কেন্দ্র করেই সমস্ত রাজনৈতিক চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত। মাতৃরাষ্ট্রকে বজায় রাখাই ছিল সাম্রাজ্যের মূল লক্ষ্য। এই মাতৃরাষ্ট্রকে বজায় রাখার জন্য যে অর্থনৈতিক সম্পদের প্রয়োজন ছিল, সেটি প্রশাসনিক যে এলাকাগুলি অর্থাৎ কোর এরিয়াজ, সেখান থেকে মাতৃরাষ্ট্র আদায় করে নিত। রুমিলা থাপর বলেছিলেন যে মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে এই প্রশাসনিক এলাকাগুলি হলো ওই ষোড়শ মহাজনপদগুলি, যেগুলো খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের পর থেকে আমরা মৌর্য সাম্রাজ্যের অধীনে দেখতে পাই। এদের যে উন্নত মানের কৃষি ব্যবস্থা ছিল তাকে মৌর্য সাম্রাজ্য ব্যবহার করবে মাতৃরাষ্ট্রকে বজায় রাখার জন্য। কিন্তু এখানে রুমিলা থাপর প্রশ্ন তুলেছিলেন যে কিভাবে ব্যবহার করবে, যে ব্যবস্থা আছে তাকে এগিয়ে নিয়ে যাবে, নাকি তার প্রয়োজনে সেই ব্যবস্থার ভেতরে আমূল পরিবর্তন আনবে, রিস্ট্রাকচারিং করবে। এই কথাই থাপর বলেছেন। এক্ষেত্রে যদি আমরা ধরে নিই যে মাতৃরাষ্ট্রের প্রয়োজনে এবং যেভাবে মৌর্য সাম্রাজ্যের আকার এবং জটিলতা নিয়ে আমরা আলোচনা করছি, সেক্ষেত্রে অর্থনৈতিক সম্পদের যে চাহিদা তাও বেশ বৃহৎ আকারে ছিল এবং কিছুটা জটিলও ছিল। তাই হয়তো প্রয়োজন মতো বা মৌর্য সাম্রাজ্যের প্রয়োজনে ওই প্রশাসনিক এলাকার অর্থনীতিগুলিকে বা অর্থনীতির ক্ষেত্রগুলির ভেতরে পরিবর্তন আনারও প্রয়োজন ছিল। কিন্তু এখানেই থাপরের প্রশ্ন উনি এই প্রশ্নটি তুলে ধরছেন আমাদের সামনে, যে মৌর্য সাম্রাজ্যের প্রশাসন কি সেই পরিবর্তনগুলো সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছিল? যদি না করে থাকতে পারে তাহলে এই বিশাল সাম্রাজ্যের যে প্রচুর চাহিদা তা হয়তো অর্থনৈতিক ক্ষেত্রে বা তার অর্থনৈতিক সম্পদ মেটাতে পারেনি, যার দরুন আমরা অর্থনৈতিক সংকট দেখছি। এবং এই অর্থনৈতিক সংকটকে তাহলে আমরা ব্যবহার করতে পারি একটি ব্যাখ্যা হিসেবে মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য। কিন্তু আমি এখানে বলবো যে এই যে
কৃষিক্ষেত্রের বৈচিত্র্যের কথা আমি এখানে লিখেছি, যার অর্থ হচ্ছে যে যেহেতু বিশাল এলাকা তাই তো প্রচুর বৈচিত্র্য, এবং এই বৈচিত্র্য ভৌগোলিক, এবং তাই কৃষিজ সম্পদেও আমরা এই ধরনের বৈচিত্র্য দেখতে পাই। তাকে সামাল দিয়ে এবং তাকে পর্যালোচনা করে সঠিকভাবে পরিবর্তন এনে তাকে ব্যবহার করতে না পারাটা কোনো অর্থনৈতিক সংকটের আওতার মধ্যে পড়ে না, বরং প্রশাসনিক দুর্বলতার মধ্যে পড়ে। এই সূত্র ধরেই আমরা পরবর্তী আমাদের যে তর্ক সেখানে চলে যাই। প্রশাসনিক দুর্বলতা, আবারও প্রশ্নচিহ্ন, কেন কোনো স্পষ্ট কোনো সেই অর্থে কনক্লুশন আমাদের কাছে এখনো নেই। রুমিলা থাপারি প্রশ্ন তুলেছেন যে মৌর্য শাসন ব্যবস্থায় অন্তর্নিহিত কি কোনো দুর্বলতা আমরা লক্ষ্য করতে পারি, যে দরুন তা মাতৃরাষ্ট্রকে বজায় রাখতে পারেনি। উনি প্রথম এবং খুব স্বাভাবিকভাবেই যে ব্যাখ্যাটি দিয়েছেন সেটি হচ্ছে মৌর্য সাম্রাজ্যের বিশাল আকার। এ নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করেছি, এবং বারবার আমাদের বিভিন্ন আলোচনায় এই বিশাল এলাকা প্রেক্ষাপট রূপে উঠে এসেছে। এই ক্ষেত্রে এই বিশাল এলাকা খুবই প্রাসঙ্গিক। এই বিশাল এলাকার যে বৈচিত্র্য এবং এই বিশাল এলাকার যে জটিলতা, তাকে বুঝে এবং তার নিরিখে একটি সুস্থ পরিকাঠামো তৈরি করা অত্যন্ত কঠিন কাজ। রমিলা থাপার দেখার চেষ্টা করেছেন যে সেটি মৌর্য শাসন ব্যবস্থায় হয়েছিল কিনা। তিনি বলছেন যে এই বিশাল এলাকার একটি দিক ছিল যেখানে আমরা খ্রিস্টীয়, বলা যেতে পারে চতুর্থ তৃতীয় খ্রিস্টপূর্ব চতুর্থ তৃতীয় এবং দ্বিতীয় শতকে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা দেখছি। খুব স্বাভাবিক, যে সময়কার ইতিহাস আমরা পড়ছি এবং যে বিশাল এলাকার কথা আমরা বলছি, সেখানে যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত মানের হবেও না। কিন্তু তার একটি প্রশাসনিক দিক আছে। রাজধানী পাটালিপুত্র থেকে যে আইন প্রণয়ন করা হচ্ছে এবং যে নির্দেশ জারি করা হচ্ছে, তা কত তাড়াতাড়ি মৌর্য সাম্রাজ্যের যে বিভিন্ন প্রান্ত সেখানে পৌঁছে যাচ্ছে সেই বিষয়ে ঐতিহাসিকদের সংশয় আছে, এবং তা যদি না পৌঁছায় তাহলে তা প্রশাসনিক যে কাঠামো তাকে দুর্বল করে দেবে, এটা বলাই বাহুল্য। এই যোগাযোগ ব্যবস্থার যে দুর্বল দিক সেটি ধরে ঐতিহাসিকরা আরও বলছেন যে মৌর্য শাসন ব্যবস্থা নিয়ে আমরা এর আগে যত আলোচনা করেছি, আমি বারবার বলেছি যে এই মৌর্য শাসন ব্যবস্থার ভিত হিসেবে বা তার প্রকৃতি হিসেবে আমরা একটি দ্বন্দ্ব দেখতে পাই কেন্দ্রমুখী প্রবণতা এবং কেন্দ্র বিমুখী প্রবণতার ভেতরে বা কেন্দ্রাত্মিক প্রবণতার ভেতরে। কেন্দ্রমুখী প্রবণতায় দাঁড়িয়ে আছেন রাজা নিজে এবং রাজাকে ঘিরে যে রাজ ক্ষমতার যে অপরিসীম ক্ষেত্র, সেই ক্ষেত্র। রাজা যে সর্বক্ষণ চেষ্টা করে গেছেন রাষ্ট্রের নিয়ন্ত্রণকে মৌর্য সাম্রাজ্যের সর্বত্রে বিস্তার করতে, তার অনেক প্রমাণ আমাদের কাছে আছে। যেমন গুপ্তচর ব্যবস্থা, যেমন ওই 4টি প্রশাসনিক কেন্দ্র, এবং এই ক্ষেত্রে হয়তো ধর্মকেও আমরা বলতে পারি, ইত্যাদি ইত্যাদি। কেন্দ্রভিমুখী যে প্রবণতা, সেক্ষেত্রে আমরা রাজকর্মচারীদের কথা বলেছিলাম। দেখো আমি এখানে লিখেছি যে একটি বিকেন্দ্রীকরণের প্রবণতার ক্ষেত্রে আমরা আমলাতন্ত্রের কথা বলতে পারি। আমরা যখন মৌর্য শাসন ব্যবস্থার এই দিকগুলি নিয়ে আলোচনা করেছি তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমলাতন্ত্রের ব্যবহারে খুব সহজেই কিন্তু বিকেন্দ্রীকরণের প্রবণতা আমরা চিহ্নিত করতে পারি। কেন কি আমলারা যখন রাজার প্রতিনিধি হিসেবে কাজ করছে তখন তারা কিন্তু রাজার সেই অপরিসীম রাজ শক্তির অংশীদার হচ্ছে। রাজা যতদিন শক্তিশালী থাকবেন ততদিন কেন্দ্রও শক্তিশালী থাকবে, কিন্তু যেদিন রাজা দুর্বল হয়ে পড়বে সেদিন কেন্দ্র কিন্তু দুর্বল হয়ে পড়বে, এবং সেদিন এই
আমলাতন্ত্রকে কেন্দ্র করে বিকেন্দ্রীকরণ আমরা দেখতে পাব এবং এই কেন্দ্র বিমুখী বা কেন্দ্রাতিক যে প্রবণতাগুলি সেগুলি প্রকাশ পাবে এবং কেন্দ্র আস্তে আস্তে বিলীন হবে। তাই যদি হয় তাহলে সেই মুহূর্তে আমরা সাম্রাজ্যের পতনকে কিন্তু চিহ্নিত করতে পারি। যে রাজপুরুষরা বিভিন্ন ক্ষেত্রে এবং বিভাগে রাজার প্রতিনিধি হিসেবে কাজ করতেন বিভিন্ন এলাকা জুড়ে, তারাও কিন্তু এই কেন্দ্রের অবক্ষয়ের সুযোগ নিতে পারেন এবং সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে রাজপুরুষদের স্থানীয় প্রাধান্য প্রতিষ্ঠিত হতে পারে। এক্ষেত্রে ঐতিহাসিকরা আমাদের দেখিয়েছেন যে অশোকের পরবর্তী যে মৌর্য সময়, সে সময় অদক্ষ শাসকদের আমরা মৌর্য সিংহাসনে বসতে দেখি। তাই যদি হয় তাহলে কেন্দ্র সত্যিই দুর্বল হয়ে পড়ে এবং যদি কেন্দ্র দুর্বল হয়ে পড়ে তাহলে এই কেন্দ্র বিমুখী যে প্রবণতাগুলি সেগুলি প্রবল হয় এবং ধীরে ধীরে কেন্দ্রকে আঘাত করতে শুরু করে এবং আমরা মৌর্য শাসনের বা মৌর্য সাম্রাজ্যের যে পতনের সূচনা তা কিন্তু পরিলক্ষিত করতে পারি। ঐতিহাসিকরা এমনও বলেছেন যে অশোকের মতো দক্ষ রাজার সময়ও কিন্তু এই ধরনের ইঙ্গিত আমরা পাচ্ছি, যেখানে সমানেই এই কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী প্রবণতার যে দ্বন্দ্ব তা স্পষ্ট। এই দ্বন্দ্বটি কিন্তু মৌর্য শাসনের যে প্রশাসনিক পরিকাঠামো তাকে যে দুর্বল করে তুলেছিল তা আমাদের সমস্ত আলোচনা থেকে কিন্তু স্পষ্ট হয়ে ওঠে এবং রুমিলা থাপর বলছেন যে তাই যদি আমরা ধরি তাহলে প্রশাসনিক দুর্বলতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, যার সাহায্যে আমরা মৌর্য শাসনের পতনকে এক্সপ্লেন করতে পারি। এক্ষেত্রে তিনি বা রুমিলা থাপর আবারও অতিমাত্রায় কেন্দ্রীকৃত যে বৈশিষ্ট্য আমরা আগে আলোচনা করেছিলাম মৌর্য শাসন ব্যবস্থার ক্ষেত্রে, সেই ব্যাখ্যাটিকে ফিরিয়ে আনছেন। তোমাদের মনে থাকা উচিত যে আমরা যখন মৌর্য শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে ঐতিহাসিকরা দুটি বিশ্লেষণ আমাদের সামনে রাখছেন। একটি বিশ্লেষণে তারা বলেছিলেন যে প্রথাগত সাম্রাজ্যবাদী যে কাঠামোগুলি এবং অর্থশাস্ত্র এবং অশোকের অনুশাসন থেকে আমরা যা বুঝতে পারি তা থেকে আমরা এই 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 কনক্লুশনে আসতে পারি যে মৌর্য শাসন ব্যবস্থা ছিল একটি মোনোলিথিক স্ট্রাকচার। কিন্তু রুমিলা থাপর দেখিয়েছেন যে তা সত্যি নয়, কারণ মৌর্য সাম্রাজ্য তাদের যে বৈচিত্র্য ছিল তাকে স্বীকৃতি দিচ্ছে এবং তা প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রেও আমরা দেখেছি। এবং সেখানে তিনি মাতৃরাষ্ট্র, সেখানে তিনি প্রশাসনিক এলাকা এবং সেখানে তিনি প্রান্তীয় এলাকার কথা বলেছেন, মেট্রোপলিটন, কোর অ্যান্ড দ্য পেরিফেরাল। কিন্তু এই প্রসঙ্গে যে আরেকটি বিশ্লেষণ আমরা পেয়েছিলাম সেটি অনেক বেশি প্রাসঙ্গিক। সেখানে রুমিলা থাপরও একসময় মনে করেছিলেন যে এই মৌর্য সাম্রাজ্য ছিল অতিমাত্রায় কেন্দ্রীকৃত এবং আবারও বলছি যে আমাদের যা যা আলোচনা হয়েছে এতদিন পর্যন্ত এই প্রবণতা বিভিন্ন উদাহরণ কিন্তু আমি বারবার তোমাদের সামনে দিয়েছি। আবারও বলি, গুপ্তচর ব্যবস্থা। রাজা গুপ্তচরদের সাহায্যে খবর রাখার চেষ্টা করছেন যে তার এই বিশাল সাম্রাজ্যের বিভিন্ন দিকে দিকে কি ঘটনা ঘটছে। একজন কর্মচারী যদি জানেন যে তার ওপর সমানে নজরদারি করা হচ্ছে তাহলে আমরা ধরে নিতে পারি যে তার ভিতরে ক্ষোভ বা আক্রোশ জন্মাতে পারে। তাই যে মুহূর্তে সে দেখবে যে কেন্দ্র দুর্বল হয়ে পড়ছে তার সুযোগ কিন্তু সে নেবে। আবারও এক্ষেত্রে আমরা অন্যান্য উদাহরণও পেয়েছি যার সাহায্যে রুমিলা থাপর তাই বলছেন যে এই অতিমাত্রায় কেন্দ্রীকৃত হচ্ছে হয়তোবা মৌর্য সাম্রাজ্যের প্রাথমিক প্রশাসনিক দুর্বলতা, যে কারণে যে বৈচিত্র্যকে মৌর্য সাম্রাজ্য স্বীকৃতি দিতে চেয়েছে এবং তাকে সেভাবেই ব্যবহার করতে চেয়েছে তা সে করতে পারেনি, যে কারণে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে যাচ্ছে। এক্ষেত্রে রুমিলা থাপরের একটি রাজনৈতিক ব্যাখ্যা আছে।
যেটি দিয়ে আমরা আজকের যে আলোচনা মানে মৌর্য সাম্রাজ্যের পতনের যে আলোচনা সেটিকে শেষ করব। রমিলা থাপার বলেছেন যে আমাদের প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে বিশেষ করে আমাদের যে সামাজিক অবস্থানগুলি সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে আমাদের যে রাজনীতি এবং রাষ্ট্র দুটি কিন্তু গৌণ এবং রাজনীতির ক্ষেত্রে রাজাই হয়তো প্রধান। রমিলা থাপার বলছেন যে যতদিন আমাদের এই সামাজিক প্রতিষ্ঠান বা অবস্থানগুলি নির্দিষ্ট রূপে কায়েম থাকবে ততদিন রাষ্ট্র বা রাজা বা রাজনীতির উত্থান পাথানকে নিয়ে বা উত্থান পতনকে নিয়ে কিন্তু ভারতীয় সমাজ খুব একটা বিচলিত হবে না, কারণ তার যে আইডেন্টিটি বা অস্তিত্ব সেটি মূল বা ভিত হচ্ছে সমাজ। তাই রমিলা থাপার বৃহত্তরভাবে বলছেন যে এই কারণেই আমরা বলতে পারি যে প্রাচীন ভারতের ইতিহাসে কোনো রাষ্ট্রই বেশি দিনের জন্য কিন্তু দীর্ঘস্থায়ী হবে না, তার পতন অবশ্যম্ভাবী। এই সমস্ত আলোচনা থেকে আমরা সেই অর্থে কিন্তু কোনো স্থির বা কোনো নির্দিষ্ট কনক্লুশনে পৌঁছতে পারছি না, কারণ ঐতিহাসিকরা বিভিন্ন দিক থেকে বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন মতামত দিয়েছেন। আমরা বলতে পারি যে এই বিশাল সাম্রাজ্যের পতনের পিছনে হয়তো এই সবকটি মতামতই মূল্যবান এবং এই সবকটি মতামতকেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে মৌর্য সাম্রাজ্যের পতনকে বিশ্লেষণ করার জন্য। আমাদের আজকের যে বিষয় ছিল মৌর্য সাম্রাজ্যের পতন, আমি সেই আলোচনা এখানেই শেষ করছি। কিন্তু আমাদের স্বয়ংপ্রভার যে এই কোর্সটি, যার উদ্দেশ্য ছিল মৌর্য সাম্রাজ্যকে বিশ্লেষণ এবং পর্যালোচনা করে ভারতের ইতিহাসের আদি পর্বে তার যে নির্দিষ্ট স্থান তাকে বিচার করা, সেটি মাথায় রেখে এতদিন পর্যন্ত আমরা যা যা আলোচনা করেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত, সে আলোচনার মধ্যে থেকে যে বিশেষ পয়েন্টগুলি গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের কাছে তুলে ধরতে চাই। বলা যেতে পারে এটি হচ্ছে আমাদের শেষ মূল্যায়ন মৌর্য সাম্রাজ্যের। এখানে দেখো প্রথমেই যে ব্যাখ্যাটি আমি ব্যবহার করেছি সেখানে এই কথাটি আমি আমার শুরু থেকে শেষ পর্যন্ত বলেছি যে মৌর্য সাম্রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ দিক হলো ভারতের রাজনৈতিক ইতিহাসে এটি প্রথম সর্বভারতীয় সাম্রাজ্য এবং এই কথাও আমি বারবার বলেছি যে এই কারণেই পরবর্তী ভারতের যে রাজনৈতিক ইতিহাস সেক্ষেত্রে মৌর্য সাম্রাজ্যের ইতিহাস একটি নিদর্শন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিদর্শন। আমরা ভারতের পরবর্তী রাজনৈতিক ইতিহাসকে যখন বিশ্লেষণ করি তখন এই মৌর্য সাম্রাজ্যের ইতিহাসের উদাহরণ টেনেও কিন্তু বিশ্লেষণ করতে পারি। এক্ষেত্রে এও বলা যেতে পারে যে ভারতের রাজনৈতিক ইতিহাসে এটি প্রথম একচ্ছত্র আধিপত্যতার উদাহরণ। আবারও যেহেতু এটি প্রথম তাই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন। আবারও পরবর্তী যে বিশাল সাম্রাজ্যগুলি আমাদের প্রাচীন ভারতে উদয় হতে আমরা দেখেছি, যেমন কুষাণ বা গুপ্ত সাম্রাজ্য, সেগুলিকে পর্যালোচনা করতে গিয়ে আমরা মৌর্য শাসন ব্যবস্থা, তার প্রশাসনিক কাঠামো, তার এলাকা, তার আকার, তার বৈচিত্র্য সব কিন্তু ব্যবহার করে এসেছি। মৌর্য শাসনের যে ইতিহাস আমরা পড়েছি তার সূত্রপাত আমি করেছিলাম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে তোমাদের একটি প্রেক্ষাপট দেওয়ার জন্য। শুরু করেছিলাম উত্তর ভারতের গাঙ্গেয় উপত্যকায় উদিত ওই ষোড়শ মহাজনপদের ইতিহাস থেকে এবং আমি এতদিন পর্যন্ত বলে এসেছি যে ওই মহাজনপদের যে রাজনৈতিক ইতিহাস সেটি একটি সূচনা পর্ব, যার পরিপূর্ণ রূপ হিসেবে আমরা খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠান দেখতে পাই। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য।
তার বিষয় নিয়েও আমরা আলোচনা করেছি। এবং এক্ষেত্রে যেটি উল্লেখযোগ্য সেটি হলো যে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য যখন উত্তর ভারত জুড়ে একটি সামগ্রিক রাজশক্তি তৈরি করেন, তিনি তার বিস্তার করেছিলেন আরও সুদূর আফগানিস্তান পর্যন্ত। এবং সেখানে তিনি যখন সেলিকাস নিকেটরের সঙ্গে যুদ্ধে ব্রতী হন, তখন তার সাথে তার একটি চুক্তি হয়। ভারতের ইতিহাসে এটি প্রথম আন্তর্জাতিক চুক্তি, যদি আমরা চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতীয় রাজা হিসেবে দেখি এবং সেলুকাস নিকেটরকে বিদেশি রাজা রূপে দেখি, তাহলে এটি ভারতের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক চুক্তি। আমরা জানি যে এই চুক্তি মারফত চন্দ্রগুপ্ত মৌর্য এই মৌর্য সাম্রাজ্যের যে বিশাল ভৌগোলিক এলাকা তা নির্দিষ্ট করতে পেরেছিলেন। তার পুত্র বিন্দুসার এবং তার পুত্র অশোক, এই তিনজন যে সম্রাট বা তাদের যে ইতিহাস আমরা পড়েছি, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে মৌর্য সাম্রাজ্যের ইতিহাসে এরা তিনজনই ছিলেন শ্রেষ্ঠ শাসক। যদিও বিন্দুসার সম্বন্ধে আমরা বিশেষ কিছু জানি না, কিন্তু এটুকুনি নিশ্চিতভাবে বলতে পারি যে তিনি সাম্রাজ্যটিকে বজায় রাখতে পেরেছিলেন, যা অশোক পরে পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে। অশোকের যে রাজত্বকাল তা শুধুমাত্র মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে নয়, সমগ্র ভারতের ইতিহাসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা যেতে পারে সারা পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর ইতিহাসের নিরিখে সম্রাট অশোক একমাত্র রাজা যিনি খ্রিস্টপূর্ব 3য় শতকে দাঁড়িয়ে একটি বিশাল সাম্রাজ্যের সম্রাট হয়েও যুদ্ধনীতি ত্যাগের কথা বলেছিলেন এবং যুদ্ধনীতি ত্যাগ করে তিনি ধর্ম বিজয়কে বেছে নিয়েছিলেন বা শান্তিকে বেছে নিয়েছিলেন তার এগিয়ে চলার পথ হিসেবে। এটি আমি অনেকবার বলেছি এবং আবারও শেষে বলছি, এটি একটি নজিরবিহীন ঘটনা এবং আমাদের ইতিহাসের জন্য একটি অনন্য ঘটনা। সম্রাট অশোক এক্ষেত্রে যে দুটি সবথেকে বড় অবদান রেখে গেছেন ভারতের ইতিহাসের ক্ষেত্রে, তার একটি হলো তার ধর্মনীতি এবং বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে অপরটি হলো তার বৌদ্ধ ধর্মের প্রচার। এই দুটি নিয়েই আমরা বিস্তারে আলোচনা করে এসেছি। আমরা জানি অশোকের সাথে বৌদ্ধ ধর্মের কিরম গভীর এবং আন্তরিক সম্পর্ক ছিল এবং অশোকের কারণেই বলা যেতে পারে একটি আঞ্চলিক ধর্ম ভারতবর্ষ পেরিয়ে আন্তর্জাতিক ব্যাপ্তি পায়। এছাড়াও ওনার যে ধর্মনীতি ছিল বলা যেতে পারে সেটি অত্যন্ত আধুনিক একটি মানসিকতা, যা হয়তো ওনার সময়কালে খুব একটা সফলতার মুখ দেখেনি, কিন্তু আজ আমরা যখন আমাদের বিভিন্ন পরিপ্রেক্ষিত থেকে বা প্রেক্ষাপট থেকে ধর্মকে বিচার করার চেষ্টা করি, ধর্মের যে সহনশীলতা, সৎ আচরণ, অহিংসা ইত্যাদি যে বিভিন্ন দিকগুলো, সেগুলি এখনও গুরুত্বপূর্ণ হয়ে থেকে গেছে আমাদের অস্তিত্বেও। এছাড়াও আমরা বিভিন্ন উপাদান থেকে দেখেছি যে মৌর্য সাম্রাজ্য সক্রিয়ভাবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং তার আধিপত্যতা তার বিভিন্ন সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিফলন করেছিল। অর্থশাস্ত্র বা অশোকের অনুশাসন থেকে আমরা দেখেছি যে কিভাবে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে কৃষিক্ষেত্রে উন্নতি সাধন করার মৌর্য শাসন ব্যবস্থা চেষ্টা করেছিল। এছাড়াও কারিগরি উৎপাদনের ক্ষেত্রেও আমরা একই কাহিনী দেখি। ভারতের রাজনৈতিক ইতিহাসে এই উদাহরণগুলি কিন্তু বিরল এবং এই ধরনের রাষ্ট্রীয় সক্রিয়তাও কিন্তু বিরল। তবে আমার মতে মৌর্য সাম্রাজ্যের ইতিহাস এবং তার যে সময়কালের যেটি সবথেকে গুরুত্বপূর্ণ দিক, তা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের ভিতর যে বৈচিত্র্যপূর্ণ সমাজ, সংস্কৃতি এবং ধার্মিক দিকগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমার প্রত্যেকটি আলোচনার নিরিখে কিন্তু এই বৈচিত্র্যের সংজ্ঞাটি ছিল। আমরা দেখেছি যে ভারতের সমাজ এবং ধর্মে এই সময় কেমন বৈচিত্র্য ছিল এবং আমরা এও দেখেছি যে তার প্রতিফলন সংস্কৃতির উপরেও কিন্তু পড়েছিল, ভাষা, সাহিত্যে এবং শিল্পরীতিতে।
শিল্পরীতির ক্ষেত্রে মৌর্য সময় যে ধরনের শিল্প শৈলী আমরা দেখতে পাচ্ছি তা বেশি দিন পর্যন্ত ভারতের সমাজের অস্তিত্ব বজায় রাখতে পারেনি। তাহলেও কিন্তু সে সময় তারা পাথর নিয়ে যে ধরনের কাজ করেছিলেন সেটি প্রশংসনীয়। কিন্তু আবারও বলবো যে একদম শেষে এই সমস্ত পর্যালোচনা থেকে যে একটি পয়েন্ট বারবার করে আমাদের আলোচনার ভেতর উঠে এসেছে তা হলো মৌর্য সাম্রাজ্যের বৈচিত্র্যপূর্ণ দিকগুলি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ দিকটি হলো এক্ষেত্রে যে এই বৈচিত্র্য স্বীকৃতি স্বয়ং মৌর্য সম্রাটরা এবং তার সাম্রাজ্য বা তাদের সাম্রাজ্য দিয়েছিল। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে দাঁড়িয়ে একটি সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠান কিভাবে তার ভৌগোলিক এলাকার সাংস্কৃতিক, ধর্মীয় এবং প্রশাসনিক বৈচিত্র্যকে মান্যতা দিয়েছিল তা শিক্ষণীয়। এই কারণেই হয়তো আজও এই ২১ শতকে খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের ইতিহাসের এই সাম্রাজ্য আমাদের জন্য এখনো তাৎপর্যপূর্ণ। আশা করি আমার এই 10টি লেকচারের যে কোর্সটি তার মাধ্যমে তোমরা মৌর্য সাম্রাজ্য সম্বন্ধে যথেষ্ট জানতে পেরেছ এবং তার যে ভারতের ইতিহাসে তাৎপর্য তাকে তোমরা সঠিকভাবে বিশ্লেষণ করতে পেরেছ। আমি এখানেই শেষ করছি এবং আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।